নমস্কার। ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের জীবনে অর্থনীতির প্রভাব কী। আমাদের জীবনে অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তা কী, সেই সম্বন্ধেই আমার কিছু ধারণা বলুন বা আমার অভিজ্ঞতা বলুন, সেগুলো আজকে আমি আপনাদের শেয়ার করব। যেমন বলছি, আগের ভিডিওতে বলেছিলাম যে আগে গ্রাম বা শহরে কিছু না করলেও হয়তো দিন চলে যেত। আসলে জীবনের চাহিদাগুলো, জীবনের টেনশনগুলো এত বেশি ছিল না। তো এগুলো করতে গেলে আমাদের কী করতে হবে? এগুলো ঠিক করতে গেলে, আমাদের জীবন অর্থনীতিকে স্টেবল করতে গেলে, দেখুন, এ সম্বন্ধে অনেক অনেক থিওরি বাজারে প্রচলিত আছে। যেমন ধরুন, আমি একটা বলি, যে আপনি যা উপার্জন করেন তার 40% আপনি সংসার খরচা করবেন, 40% আপনি সঞ্চয় করবেন, বা ইমার্জেন্সি ফান্ডের জন্য 20% রাখবেন, বা এই 35-35-30, এরকম অনেক রেশিও বাজারে প্রচলিত আছে। কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব কি? অনেকের উপার্জনটাই এমন যে কোনটা 30%, কোনটা 100% বলা খুব মুশকিল। তো আমরা ধরে নিই যে আমাদের সংসার খরচটুকু যতটা হবে, ততটা করার পর বাকি যেটুকুই থাকুক না কেন, সেটুকু অর্থকেই আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। থাকে না, কিছুই থাকে না, এই কথা আমাকে বললেন, না কিছুই তো থাকে না, আমার মাসের শেষে আমার সিংহভাগটা বেরিয়ে যায়। যারা সরকারি চাকরি করেন তাদের ব্যাপার হয়তো বা আলাদা, বা যারা দিন আনা দিন খান তারা তো অবশ্যই বলবেন এ কথা। কিছু তো থাকেই, কিছু তো থাকেই, না হলে বিভিন্ন উৎসব অনুষ্ঠান, বিভিন্ন জিনিসগুলো আপনি কীভাবে করেন, থাকে। এবং সেটাকে কীভাবে ইউটিলাইজ করা যায়। যদি আপনি 40-40-20 বা 35-35-30 এসব করতে পারেন, তো দ্যাটস ভেরি গুড, খুব ভালো। কিন্তু আমি ধরে নিচ্ছি অনেকেই এই নিয়ম মেনে চলতে পারবে না। তো তারা কী করবে? দেখুন, আমাদের জীবনে অর্থের প্রয়োজন, সংসার খরচ বাদ দিন, সংসার খরচ তো আপনাকে টানতেই হবে। সংসার খরচের বাইরে আপনার অর্থের প্রয়োজন কখন বেশি হয়? প্রথমতেই বলি, সবথেকে খারাপটা বলি, ঈশ্বর করুন আপনারা সকলে ভালো থাকুন। কিন্তু ধরুন, কালকে যদি আমার কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, বা আমি পঙ্গু হয়ে যাই, বা আমি উপার্জন করতে না পারি, তাহলে আমার ফ্যামিলির কী হবে? এক্ষেত্রে অনেকে এই প্রথাগতভাবে তথাকথিত এলআইসি করেন, বিভিন্ন রকম স্কিমে টাকা ফাঁকা রাখেন। তাতে বিশেষ কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। এক্ষেত্রে একটা ভালো স্কিম আপনি বলতে পারেন যে আমি টাকা আমার ক্ষমতা অনুযায়ী মাসে মাসে বা বছরে একটা সামান্য টাকা জমাবো। তো এই টাকাটা আমি আমার রিফান্ড বা এলআইসির মতো আমার কোনো সুদসহ ফেরতের প্রয়োজন নেই। অনেক অনেক কোম্পানি তো ফেরতও দেয়। তো আমি মারা গেলে আমার ফ্যামিলি 1 কোটি বা 2 কোটি, সামান্য প্রিমিয়ামে কিন্তু অনেকটা টাকা পাওয়া যায়। আমার যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় না, তো আমার ফ্যামিলিও 1 কোটি, 1.5 কোটি, যেমন আপনি করবেন, এরকম স্কিম বাজারে উপলব্ধ। এগুলো খুব সহজেই আপনি গুগল থেকে পেয়ে যাবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হলে আমি একদিন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার বলি, আর কখন টাকার প্রয়োজন হয়? যখন কোনো যেমন কোভিডের কথা বলেছিলাম, যখন কোনো এমার্জেন্সি আসবে। তো বাজার চলতি নিয়ম অনুযায়ী নাকি নিয়ম আছে যে আমার যদি 6 মাসের টাকা সেভিংস থাকে,
তাহলে আমি সেফ বা নিরাপদ, আমার কাজ চলে গেলেও 6 মাস আমি খেতে পারবো। দেখুন, 6 মাসের টাকা সেভিংস বা শুধু শুধু আহ, ওই অসময়ের জন্য টাকাটা কাজে ওই অসময়ের জন্য ওই টাকাটা কাজে লাগাবো, এই মানসিকতায় কেউ বোধহয় 6 মাসের টাকা জমিয়ে রাখে বলে আমার তো মনে, হয়তো কেউ রাখতে পারে, দ্যাটস দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমাদের সব থেকে টাকার প্রয়োজন কখন হয় জানেন? যখন কোনো আমাদের মেডিকেল এমার্জেন্সি আসে, বা কোনো উৎসব অনুষ্ঠান আছে, বাড়ির কোনো বিয়ে, অন্নপ্রাশন, পৈতে এসব আসে, যে আপনার খুব ঘনিষ্ঠ কাছের লোক, তাকে একটা সোনা দিতে হবে। সোনার দাম তো বুঝতেই পারছেন। আমাদের তো ইনকাম লিমিটেড, সংসার খরচ, সমস্ত খরচ চালানোর পর কতটা টাকায় বা বাঁচে। তো এই টাকা বেশিরভাগ লোক কী করেন, আমরা সকলেই কী করি, যে এই টাকাটা আমরা ব্যাংকে সেভিংস হিসেবে রেখে দিই। আমাদের যে টাকাটাই বাঁচে আমরা সেভিংস হিসেবে রাখি। তো তাতে কি হয়, আমি আগের দিন বলেছিলাম ইনফ্লেশন বলে একটা দৈত্য আছে। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। তো আমাদের গড় মুদ্রাস্ফীতি 5%, 6%, অফিসিয়ালি সেটা, আমার আনঅফিসিয়ালি সেটা প্রায় 7%। মানে আজকে যে জিনিসটা আপনি 100 টাকায় কিনবেন, আসছে বার সেটা কিন্তু 107 টাকা লাগবে, এবং এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে। পরের বার কিন্তু 114 প্লাস চক্রবৃদ্ধি, যে সুদ, 115 লাগবে। ব্যাংকে কত সুদ দেয়? ব্যাংকের সুদ যদি আপনি ভাবেন, খুব 1%, হার্ডলি 2%। সিনিয়র সিটিজেন হলে হয়তো 2.5-3%। খুব ব্যাংকে রাখা মানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার টাকা কমে যাচ্ছে। মানে আজকে যে 100 টাকা দিয়ে জিনিসটা কিনবেন, আসছে বর কিন্তু সেটা 107 টাকা লাগবে। আপনার ব্যাংকে রাখলে আমি ম্যাক্সিমাম 3% সুদ ধরলাম, তাহলে 103 টাকা হবে। তার মানে আপনার আরও 4 টাকা কিন্তু ঘাটতি হয়ে গেল, ব্যাংকের থেকে টাকাটা আপনার কমে গেল। ভাববেন যে ব্যাংকে টাকা রেখেছি, আমার লাভের দরকার নেই বাবা, সেফ আমি তো সেফ, ব্যাংকের টাকাটা তোমার মারা যাবে না। ঠিক আছে, সে একদম আপনি ঠিক, ব্যাংকের মারা যাবে না। কিন্তু জানেন কি, আপনার টাকাটা যদি অনেক বেশি হয়, 10 লাখ, 20 লাখ, 30 লাখ সেভিংসে হয়, ব্যাংক যদি উঠে যায় কোনো কারণে, আমেরিকায় কিন্তু অনেক ব্যাংক উঠে গিয়েছে, তাহলে আপনি কত পাবেন? আপনি 15 লাখ পাবেন? কিছু পাবেন না। রিজার্ভ ব্যাংকের রুলস অনুযায়ী আপনি ম্যাক্সিমাম 5 লাখ পাবেন, এটা সরকার গ্যারেন্টেড। তাই বাকি 10 লাখ কী হলো আপনার? কেউ গ্যারেন্টি দেবে না। তো ধারণাটা আমাদের আছে। দেখুন, আমি বলছি এটাকে যদি এভাবে আমরা তো খুব শুনতে পাই আজকাল, মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়, মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়। তো এভাবে যদি রাখি, এখন মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক রকমের হয়। মিউচুয়াল ফান্ড নিয়ে আমি পরে একটা বিস্তারিত ভিডিও করব। আজকে আপাতত ওই ডিটেলসে যাচ্ছি না, আজকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্বন্ধেই বলতে চাইছি। তো দেখুন, আপনার যে টাকাটা এমার্জেন্সির জন্য থাকবে, সেই টাকাটা আপনি ফিক্সড করে রাখবেন। ফিক্সড মানে কি? অন্তত 7% ইন্টারেস্ট, 6.5, 7, 7.5। সিনিয়র সিটিজেনদের হয়তো 0.5% কি 1% বেশি। ওয়েল অ্যান্ড গুড, ভালো কথা। এবং অনেকে ভবিষ্যতের জন্য কিন্তু অনেক টাকা রেখে দেয়, 10 লাখ, 20 লাখ, 30 লাখ সব কিন্তু ফিক্সড করে রাখে 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য। তো জানেন কি, আপনার ইনকাম যদি ট্যাক্স স্ল্যাবের উপরে থাকে, ধরুন আপনার ইনকাম আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের সমান সমান কিংবা ট্যাক্স স্ল্যাবের উপরে, বিশেষ করে যারা সরকারি চাকরি করে, তো আপনার যে ফিক্সড ডিপোজিটটা আছে, তার উপরেও আপনার প্রতি বছর ট্যাক্স লাগবে। উদাহরণ দিয়ে বলি, ধরুন
আপনি 10 লাখ রেখেছেন, 10 লাখ রেখেছেন আপনি ফিক্সড ডিপোজিটে, আপনি ট্যাক্সের আওতায় পড়ছেন। যদি যদি আপনার ইন্টারেস্ট বছরে 40,000 হয়, আপনি ছাড় পাবেন, কিছু লাগবে না। কিন্তু আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 50,000। এবার যেই আপনি 40,000-এর বেশি আপনার ইন্টারেস্ট হবে, বা সিনিয়র সিটিজেনদের 50,000-এর বেশি ইন্টারেস্ট হবে, তখন কিন্তু আপনার সেক্ষেত্রে প্রতি বছর আপনার যে প্যান আধার লিঙ্ক করা আছে যে অ্যাকাউন্টের সঙ্গে, ফিক্সড অ্যাকাউন্টের সঙ্গে, সেখান থেকে কিন্তু ট্যাক্সটা প্রতি বছর ডিডাক্ট হবে, এবং ডিডাকশনের পরের বাদ দিয়ে টাকাটা আপনি পাবেন। আপনি তো পাচ্ছেনই 7%, সেখান থেকে যদি আপনার অ্যাকর্ডিং টু স্ল্যাব ডিডাক্ট হয়ে যায়, তাহলে আপনি কী পাচ্ছেন? আপনি কি ইনফ্লেশনকে বিট করতে পারছেন? পারছেন না। এবার দেখুন, এই টাকাটাই যদি আমি ব্যাংকের মাধ্যমে বা কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, এসআইপির মাধ্যমে কোনো ডেপ্ট ফান্ডে রাখি, তাহলে কী হবে? ডেপ্ট ফান্ডে রাখলে আপনি স্ল্যাবে পড়ুন বা স্ল্যাবে না পড়ুন, আপনার কিন্তু ট্যাক্সটি লাগবে না। এই প্রতি বছর যে ট্যাক্সটা আপনি পে করেন, সেই ট্যাক্সটি কিন্তু আপনার 1টি টাকাও লাগবে না। এবং আপনি যখন যে সময় আপনি টাকাটা তুলবেন, তখন যে আপনার গেন হবে, সেই গেনের উপরে শিডিউল ট্যাক্সটাই আপনাকে লাগবে। তাহলে কি হলো? ফিক্সড ডিপোজিট সেফ, তাহলে কি ডেপ্ট কি সেফ? আচ্ছা, ডেপ্টটা কি জিনিস আপনাদের বলি আমি। ডেপ্ট হচ্ছে ধার। ডেপ্ট কথাটার অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ হচ্ছে ধার। দেখুন, সব ব্যবসা করতে অনেকে ধার নেয়। এই ডেপ্টটা হচ্ছে, ডেপ্ট বন্ডটা হচ্ছে, ডেপ্ট বা বন্ড, ডেপ্ট মিউচুয়াল ফান্ড বা বন্ড ইনভেস্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সরকারি সিকিউরিটিজ। আপনার ব্যবসা চালাতে, সংসার চালাতে যেমন আপনাকে ধার করতে হয়, সরকারকেও কিন্তু দেশ চালাতে ধার করতে হয়। তো দেশ চালানোর বিভিন্ন খরচের জন্য সরকার এই বিভিন্ন রকম বন্ড, বাজারে ছাড়ে। তো আপনি সরকারি বন্ড, সেই সরকারি বন্ডগুলো আপনি কিনছেন। আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট দেবে, বা ব্যাংকে টাকা রাখলে টাকা যে রসিদ দেবে, বন্ডের ক্ষেত্রে ওই সরকারকে ধার দিলেও সেরকম বন্ডের একটা সার্টিফিকেট আপনাকে দেবে। তো এটাই হচ্ছে আপনার বন্ডের উপকার। তাহলে ব্যাংকে যেমন সেফ, তাহলে সরকারি বন্ডটাও তো ঠিক তেমনই সেফ। ডাইরেক্ট রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক করছে। ব্যাংক যদি উঠে যায়, আপনি কিন্তু বেশি টাকা পাবেন না, 5 লাখের বেশি পাবেন না। বন্ডে কিন্তু আপনি পুরোপুরিটা ফেরত পাবেন। তো ডেপ্ট ফান্ডে বা বন্ডে ইনভেস্ট করলে কী হবে? অনেক বেটার। এবার দেখুন, এই বন্ড, আমি একদিন আপনাদেরকে এই যেমন এসআইপি সম্বন্ধে ভিডিও করব, বন্ড সম্বন্ধে একদিন ভিডিও করব। আরেকটা সুবিধা বলি, আপনি যদি ফিক্সডে রাখেন, ধরুন আপনি আপনার এমার্জেন্সির জন্য, মেডিকেল খরচার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনি টাকা রেখেছেন, ব্যাংকে রাখলে পরে আপনি বেশি সুদ পাবেন না, কিন্তু আপনি ফিক্সড করলে আপনি বেশি সুদ পাবেন, 7% সুদ পাবেন বলে আপনি ফিক্সড করে রেখেছেন। কিন্তু ফিক্সডের একটা তো টাইম পিরিয়ডস আছে, 2 বছর, 3 বছর, 5 বছর, 1 বছর। তো টাকাটা আপনার 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর প্রয়োজন হলো, তখন কি হবে? আপনি যখনই এই ফিক্সড সার্টিফিকেটটা ভাঙাবেন না, তখনই কিন্তু আপনাকে ডিডাক্ট করে দেবে, আপনাকে পেনাল্টি চাপিয়ে দেবে। আপনি কিন্তু ওই কাঙ্ক্ষিত সুদ পাবেন না। কিন্তু বন্ড বা লিকুইড ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করলে কী হবে? আপনি ইনস্ট্যান্ট যখন চাইবেন লিকুইড হয়ে যাবে, এবং আপনার কোনো পেনাল্টি লাগবে না, এবং ওই রিটার্নটি আপনি পাবেন, যে রিটার্নটি আপনাকে প্রমিস করা হয়েছিল 7% বা 10%, ওই দিনের যে সুদ, সেটাই আপনি পাবেন। তো কোনটা ভালো মনে হয়? বন্ডে ইনভেস্টমেন্ট করা না? আজকে আমার একটা প্রয়োজন হলো, আজকে আমার মেডিকেল এমার্জেন্সি হলো, তো
তো আমি যে কোনো সময় ডেপ্ট ফান্ডকে আমি টাকা তুলতে পারি। আমার কোনো চার্জ লাগবে না, কিচ্ছু লাগবে না। তো আমার তো মনে হয় উম আমার ব্যক্তিগত ধারণা নাই। তো ডেপ্ট ফান্ড আর ফিক্সড ডিপোজিটের পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে আমাদের যেটা প্রয়োজনীয় অর্থ, যেটা আমাদের এমার্জেন্সিতে প্রয়োজন হবে, সেই টাকাটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে না ফেলে হয় ফিক্সড করব, কিংবা ডেপ্ট ফান্ডে আমরা ইনভেস্ট করব। আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমেও আপনি বিভিন্ন বন্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু ওই যে আপনারা ভাবেন যে ব্যাংকটাই আমার সিকিউরড। কেউ সিকিউরড নয়। ব্যাংকেও আপনার ম্যাক্সিমাম 5 লাখ। আমার তো মনে হয় বন্ড বেশি সিকিউরড, কারণ সরকারকে আপনি সরাসরি ধার দিচ্ছেন। তো এই টাকাটা যে আমি এতক্ষণ ধরে যেটা বললাম আমি, এই টাকাটা আমি কিসের জন্য রাখবো? এই টাকাটা আমি রাখতে চাইছি এমার্জেন্সি ফান্ডের জন্য। তাহলে আমি প্রথম থেকে যদি আপনাকে আমি গোটা বিষয়টাকে সাম আপ করি, অনেকটা হয়তো অবিন্যস্ত হয়ে গেল। সাম আপ করি, তাহলে আপনি সংসার খরচা করলেন, ওকে, ওয়েল অ্যান্ড গুড, যেটুকু লাগলো। যেটুকু টাকা থাকবে সেটুকু সঞ্চয় করুন। সে আপনি যেভাবে পারেন, ব্যাংকে রাখুন, ফিক্সড ডিপোজিট করুন, ডেপ্ট ফান্ডে রাখুন, এসআইপি করুন। এই আমি বললাম এসআইপির বিভিন্ন রকম আছে। এবার সেভিংসটাকে, আপনার সঞ্চয়টাকে ক্যাটাগরিক্যালি ভাগ করুন। কোন সঞ্চয়টা সেভিংসে রাখবেন, আর কোন সঞ্চয়টা ইমার্জেন্সির জন্য রাখবেন, কোন সঞ্চয়টা ডেপ্ট ফান্ডে রাখবেন, কোন সঞ্চয়টা আপনি ব্যাংকে সেভিংসে রাখবেন। কারণ অসময়ে সময়ে এগুলোই আপনার কাজ দেবে। আর টার্ম পলিসি, মৃত্যুর পর আমার সংসার যেন ভেসে না যায়, সেই জন্য একটা আপনার করে রাখতেই হবে। বাকি টোটাল যে আপনার উপার্জন, সেই উপার্জনে আপনি বিন্যাস করতে শিখুন। বিন্যাস করুন। আমরা কি করি, মাঝে মধ্যেই প্রয়োজনের বাইরেও কিছু খরচ করি। না, আমি বলছি না যে জীবনটাকে এনজয় করতে হবে না। হ্যাঁ, হবে। জীবনটাকে এনজয় করার প্রয়োজন আছে। সেখানে কিছু খরচা করার প্রয়োজন আছে। আলু, পটল, চাল কেনার পরেও আমাদের যদি সবসময় সঞ্চয়ই করে যাব, আমি ভবিষ্যতের কথা ভাববো, আমি আমার মরে যাওয়ার কথা ভাববো, তাহলে আমার বউ, ছেলে, আমি, আমার বাবা, মা, আমার সন্তান, আমার ভাই, বোন, আমার সমাজ, আমার দায়িত্ব নেই? আমাকে দায়িত্ব আছে। আর তাদেরও তো এই খাওয়া দাওয়ার বাইরেও কিছু সকাল থাকে, বেড়াতে যাওয়া থাকে, জামাকাপড় থাকে, সেগুলো তো করতেই হবে। সেগুলো করার পরেও যেটুকু থাকবে, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, তাকে বিন্যাস করতে শিখুন। একটা ইনস্ট্যান্ট ফান্ড, যেটা সেভিংসে থাকবে। একটা, আপনার যদি কিছু ভগবান না করুক, আপনার যদি কিছু হয়, তাহলে সংসার কী হবে সেটা সম্বন্ধে ভাবুন। একটা ইমার্জেন্সি ফান্ড রাখুন, যেটা আপনি ফিক্সডে কিংবা ডেপ্ট ফান্ডে ইনভেস্ট করুন। আজকে এইটুকুই। পরবর্তীতে বন্ড, সিকিউরিটিজ, ডেপ্ট ফান্ড নিয়ে বা এসআইপি নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।